প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যাপনের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। ভারতীয় কিছু মিডিয়া আগ বাড়িয়ে এই সংবাদ প্রকাশ করতে থাকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহেই ভারত সফর করছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই সম্ভাবনাকে নাকচ করে দিলেন তারেক রহমান। উল্টো ভারতকে ছুড়ে দিলেন তিনটি প্রধান শর্ত। সেই শর্তগুলো মানলেই কেবল ভারত সফরের কথা চিন্তা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্যথায় নয়। ভারত সফরের জন্য এমন তিনটি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতীয় সাউথ ব্লকের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করা পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। রাজনীতির খেলা ঘুরে গেছে, নতুন সমীকরণ এখন দৃশ্যপটে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অপরাজনীতি, এখানে ভারত একটা কঠিন ধরা খেয়েছে। এখন থেকে আর কোনোদিন কেউ যদি জামাত ইসলামের শিবিরের উপরে এরকম উল্টা পাল্টা ট্যাগ দেয়, আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম বাবা মাহির সন্তান। আমার আসলে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। নিজের এলাকায় দাঁড়িয়ে একদম সরাসরি একটা হুঙ্কার দিয়ে জামাতে ইসলামের পুরনো রাজনীতির পুরো হিসেব নিকেশ বদলে দিয়েছেন তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজা। আমরা সাধারণত জামায়াতের সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজ দেখে অভ্যস্ত, বিনয়ী আমলাদের অফিসে গিয়ে ফুলের তোড়া দেওয়া কিংবা কোনো ঝামেলায় পড়লে মার খেয়ে নীরবে সহ্য করে আসার নীতি, সেই পুরনো সমীকরণকে এক ঝটকায় গুড়িয়ে দিয়েছেন তরুণ ও প্রভাবশালী সংসদ সদস্য মাওলানা আমির হামজা। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী অ্যাপ্রোচ রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতের শত রিকোয়েস্টেও মন গলল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিল্লি ভেবেছিল একটু ডাকলেই বুঝি আগের মতো দৌড়ে যাবে ঢাকা, কিন্তু না, দিন বদলেছে। ভারত সফরের জন্য এমন তিনটি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতীয় সাউথ ব্লকের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করা পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। হ্যাঁ দর্শক, ঠিক এমন মেরুদণ্ড সোজা প্রধানমন্ত্রী তো আমরা চেয়েছিলাম। কেন হঠাৎ ভারতের প্রতি এতটা কঠোর হলো ঢাকা? মোদী সরকারই বা এখন কি করবে? পুরো সমীকরণ বুঝতে এবং বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত সপ্তাহে যখন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে এলেন, তখন ভারতীয় মিডিয়া রীতিমতো আনন্দে নেচে উঠেছিল। তারা ফলাও করে প্রচার করতে শুরু করলো যে আগামী সপ্তাহে হয়তো ভারত সফরে আসছেন বাংলাদেশের সরকার প্রধান। ব্রিক্স সম্মেলনেও ভারতের পক্ষ থেকে একটি আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় গণমাধ্যম এমনভাবে খবর প্রচার করছিল যেন ঢাকা দিল্লির ডাকে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে। তাদের ধারণা ছিল গত 1.5 দশকের মতো বাংলাদেশের বর্তমান সরকার হয়তো ভারতের গুডবুকে থাকার জন্য মুখিয়ে আছে। ভারতের ইশারায় হয়তো ঢাকার পররাষ্ট্র নীতি পরিচালিত হবে, এমনটাই ছিল তাদের বদ্ধমূল ধারণা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই সম্ভাবনাকে রীতিমতো নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু নাকচই করেননি, ভারতের দিকে উল্টো ছুড়ে দিয়েছেন তিনটি সুনির্দিষ্ট ও কড়া শর্ত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই শর্তগুলো মানলেই কেবল ভারত সফরের কথা চিন্তা করবে বাংলাদেশ, অন্যথায় নয়। কিন্তু হঠাৎ কেন এতটা কঠোর হলো ঢাকা? এর পেছনের কারণটা কিন্তু একেবারে স্পষ্ট। গত 5 আগস্টের পর দিল্লিতে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যখন প্রকাশ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করলেন এবং রাজনৈতিক তৎপরতা চালানো শুরু করলেন, তখন থেকেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একটি দেশের আশ্রয় থেকে অন্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা চালানো আন্তর্জাতিক শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন। ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার এই প্রকাশ্য মতবিনিময় এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ঢাকা কিছুতেই ভালোভাবে নেয়নি। দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিরোধী দল সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের কথা পরিষ্কার, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত একজন আসামিকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যায় না। এই তীব্র ক্ষোভের প্রতিফলনই ঘটেছে সরকারের সিদ্ধান্তে। সরকার সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারত সফরের কোনো অনুকূল পরিবেশ নেই, আর সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন সম্পূর্ণ ভারতের। এবার চলুন গভীরভাবে বিশ্লেষণ করে দেখি কি সেই তিনটি শর্ত যা ভারতকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র AKM শহীদুল করিম
করিম অত্যন্ত স্পষ্টভাবে এই শর্তগুলো তুলে ধরেছেন, যা বাংলাদেশের সাম্প্রতিক কূটনীতিতে এক অভূতপূর্ব নজির হয়ে থাকবে। প্রথম এবং সবচেয়ে বড় শর্ত হলো শেখ হাসিনাকে ফেরত দেয়া। এটি কোনো সাধারণ রাজনৈতিক আবদার নয়, এটি একটি সম্পূর্ণ আইনি দাবি। 2013 সালের দ্বিপাক্ষিক বন্দী প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকা স্পষ্ট করেছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের অনতিবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বন্দী প্রত্যর্পণ চুক্তিটি কিন্তু শেখ হাসিনার আমলেই স্বাক্ষরিত হয়েছিল, আর আজ সেই চুক্তির আলোকেই তাকে ফেরত চাইছে বাংলাদেশ। একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় দণ্ডিত কোনো অপরাধীকে প্রতিবেশী দেশ কিভাবে দিনের পর দিন আশ্রয় দিয়ে রাখতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে এই শর্তটি তাদের জন্য একটি বড় অ্যাসিড টেস্ট। চুক্তি অনুযায়ী অপরাধী হস্তান্তরে ভারত আইনত বাধ্য, আর বাংলাদেশ এখন সেই চুক্তিরই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাইছে। দ্বিতীয় শর্তটি ভারতের নীতির উপর সরাসরি আঘাত এনেছে। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে অবস্থান করে কোনো ব্যক্তি বা পলাতক গোষ্ঠী যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা প্রকাশ্য নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, তা ভারতকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভারতে বসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন, দেশের ভেতরে উস্কানি দিচ্ছেন, তা চিরতরে বন্ধ করতে হবে। একটি বন্ধুপ্রতিম দেশের মাটি ব্যবহার করে আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আর সেটা ঢাকা নীরবে মেনে নেবে, সেই দিন শেষ। ভারত নিজেদের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দিতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার ভূখণ্ডকে অন্য রাষ্ট্রের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করতে দিতে পারে না। এটাই ঢাকার কঠোর এবং চূড়ান্ত বার্তা। তৃতীয় শর্তটি অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতার আবেগের সাথে সরাসরি জড়িত। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের দ্রুত বিচার ব্যবস্থার মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এই পলাতক খুনিরা যারা ভারতে আশ্রয় নিয়ে আছে বলে দৃঢ় সন্দেহ করা হচ্ছে, তাদেরকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা অনুরোধ জানানো হয়েছে। যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। খুনিদের আশ্রয় দিয়ে কোনো দেশ বন্ধুত্বের বুলি আওড়াতে পারে না। এই খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত ঢাকা যে দিল্লির সাথে কোনো ধরনের আপোষ করবে না, তা এই শর্তের মাধ্যমেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই তিনটি শর্ত আসলে কিসের ইঙ্গিত দেয়? এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো করুণা বা দয়ায় চলে না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং সমতার ভিত্তিতেই প্রতিবেশীদের সাথে সম্পর্ক নির্ধারিত হবে। একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক রীতি রয়েছে, বাংলাদেশ এখন তার উপরই সর্বোচ্চ জোর দিচ্ছে। দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলে যে বড় ভাই সুলভ আচরণ করে আসছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ সে আধিপত্যবাদের মূলে কুঠারাঘাত করেছে। বাংলাদেশ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে তারা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম এবং কোনো পরশক্তির অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না। ভারত সফরের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, তা দিল্লিকেই তৈরি করতে হবে। ঢাকা নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে দিল্লির মন জয় করার চেষ্টা করবে না, দিল্লির করুণা ভিক্ষা করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের এই দৃঢ় অবস্থান কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত বল এখন ভারতের কোর্টে ঠেলে দিয়েছেন। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও অনুকূল রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের এই তিনটি শর্ত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো, খুনিদের হস্তান্তর করা এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা। এই কাজগুলো না করলে ভারত সফরের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মিলবে না। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদীর সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে। তারা কি বাংলাদেশের মানুষের দাবিকে সম্মান জানিয়ে অপরাধীদের ফেরত দেবে এবং একটি সূক্ষ্ম কূটনৈতিক পরিবেশ তৈরি করবে, নাকি নিজেদের আগের অবস্থানেই অনড় থেকে বাংলাদেশের সাথে সম্পর্ককে খাদের কিনারে ঠেলে দেবে? ভারত এখন এমন এক উভয় সংকটে পড়েছে যেখান থেকে বের হওয়া তাদের জন্য বেশ কঠিন। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার রাজনৈতিক বাধ্যবাধকতা, অন্যদিকে বাংলাদেশের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রতিবেশীকে হারানোর ভয়। ভারতের সাউথ ব্লক এখন কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভূরাজনীতি। জবাবের অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুংভাং চলবে না, একটি বাক্য। কিন্তু এই একটি হুঙ্কারই যেন ঐতিহ্যবাহী ও শান্তশিষ্ট ভাবমূর্তি দল জামায়াতে ইসলামীর গতানুগতিক সংসদীয় রাজনীতির চেনাছক সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা সাধারণত জামায়াতের সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজ দেখে অভ্যস্ত, বিনয়ী আমলাদের অফিসে গিয়ে ফুলের তোড়া দেওয়া কিংবা কোনো ঝামেলায় পড়লে মার খেয়ে নীরবে সহ্য করে আসার নীতি, সেই পুরনো সমীকরণকে এক ঝটকায় কুড়িয়ে দিয়েছেন তরুণ ও প্রভাবশালী সংসদ সদস্য মাওলানা আমির হামজা। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী অ্যাপ্রোচ রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। জামায়াতের এমপিদের কাছ থেকে জনগণ ও তাদের সমর্থকেরা বাস্তবে যে ধরনের সাহসী নেতৃত্ব দেখতে দেখতে আকুল ছিল, ঠিক সেই নতুন ধারার পাওয়ার পলিটিক্সই দেখিয়ে যাচ্ছেন আমির হামজা। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে তার এই সংঘাতময় অবস্থান নতুন কোনো বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করতে যাচ্ছে? ঘটনাটির গভীরে যাওয়া যায়। গতকালের সেই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপটটি কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের অভিযোগ জমা
জমা নিয়ে বিকেলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে প্রতিমধ্যে উৎপেতে আছে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। আমির হামজা চাইলে হঠকারী সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে ডেকে আনেন এবং নিজের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করেন। তিনি নিজে আগ বাড়িয়ে প্রতিপক্ষকে উস্কানি দিতে যান, কিন্তু রাজনীতিতে ধৈর্যেরও যে একটা সীমা থাকে সে সংজ্ঞাই সেদিন বদলে গেল। থানার ওসির সামনেই গণ অধিকার ও বিএনপির ক্যাডাররা আমির হামজার গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহনশীলতা দেখানোর পরও যখন সরকারি গাড়ি ও প্রতিনিধির উপর আঘাত এলো, তখন জামায়াতের কর্মী ও সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথের রক্তক্ষয়ী প্রতিরোধ সংঘাত। জামায়াতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলেও কিছু হটে আসা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া, কিন্তু আমির হামজা সেদিন স্পষ্ট করে দিলেন তিনি মার খেয়ে নীরব থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার সরাসরি নেতৃত্বে তৈরি হলো এমন এক অদম্য প্রতিরোধ যা দেখে হামলাকারী বিএনপি ও গণ অধিকার পরিষদের ক্যাডাররা রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হলো। সংঘর্ষে জামায়াতের 8 জন নেতাকর্মী আহত হলেন আর গণ অধিকারের 2 জন, কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে সেদিন এক চুলো ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে কিন্তু আমির হামজা চুপচাপ বসে থাকেননি। বাড়ি গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাঞ্জল ও দূরদর্শী এক ভিডিও বার্তা দিলেন সাধারণ জনগণকে। আর রাতের আধার নামতেই এক রক্ত গরম করা ক্ষমতার শো, পেছনে শখানেক কর্মী সমর্থকদের ব্যাকিং নিয়ে একেবারে এক সত্যিকারের রাজকীয় পাওয়ার লিডারের ভাবগাম্ভীর্য নিয়ে তিনি থানায় গিয়ে পৌঁছলেন। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করলেন মামলা। অন দ্য স্পট এমন তাৎক্ষণিক ও প্রতিরোধী রাজনৈতিক স্ট্যান্ড জামাত সমর্থকরা যেটিকে এতদিন ধরে মিস করছিল সেটাই প্র্যাকটিক্যালি করে দেখালেন আমির হামজা। তবে শুধু রাজপথের সংঘাতই নয়, আমির হামজার এই আগ্রাসী ও বাস্তবমুখী রাজনীতি ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ড। গত কয়েকদিনে তার রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করলে যে কেউ চমকে উঠতে বাধ্য। কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি দেখলেন মাঠে জলাবদ্ধতা বা পানি জমে আছে। সাধারণ এমপিরা যেখানে ফিতা কেটে বা আশ্বাস দিয়ে চলে যান, আমির হামজা সেখানে অন্য ধাতুরে গড়া। বা এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? তিনি অন দ্য স্পট দাঁড়িয়েই মেজাজ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলেন। দায়িত্বহীনতার জন্য কড়া ও তীব্র ভাষায় জবাবদিহি চেয়ে ইমিডিয়েটলি সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরা রাস্তা তার চোখে পড়ে, গাড়ি থামিয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেশার ক্রিয়েট করছেন। একেই বলে সত্যিকারের পলিটিক্যাল প্রেশার অ্যান্ড অ্যাপ্রোচ। একজন জামায়াতের এমপি এমনই হবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে জামায়াতের এমপিদের সম্পর্ক এবং কথা বলার ধরন। ইতিপূর্বে ঐতিহ্যগতভাবে জামায়াতের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো কিংবা জেলা প্রশাসকের অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলছেন। সেই ছবি আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ বা পার্সোনাল অ্যাকাউন্টে শেয়ার করছেন। কিন্তু আমির হামজা তিনি সম্পূর্ণ ভিন্ন গ্রহের রাজনীতিক। পুরো দলের মধ্যে একমাত্র তাকেই দেখা গেছে ইউনোর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত ও জোর গলায় কথা বলতে, ডিসির বিরুদ্ধে কথা বলতে, এমনকি জেলা প্রশাসক তার বিরুদ্ধে মামলাও করেছেন। পয়েন্ট অফ অর্ডারে প্রশাসনিক ভাবগাম্ভীর্য বজায় রেখে ইউনো ডিসিকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতার আসল উৎস জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো আমলা নয়, কোনো ইউনো ডিসি নয়। যেখানে অন্য জামাত এমপিরা তোড়া নিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, সেখানে আমির হামজা ইউনোকে কথার উপরে রাখেন এবং প্রশাসনিক ক্ষমতার তোয়াক্কা না করে জনপ্রতিনিধিত্বের অধিকার আদায় করে নেন। আর এ কারণে তিনি প্রকাশ্যে হুঙ্কার দিতে পারেন, আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুংভাং চলবে না। বিশ্লেষকরা বলছেন আমির হামজার এই রাজনৈতিক কৌশল জামায়াতে ইসলামীর জন্য এক বড় ধরনের আই ওপেনার বা চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা। তার বিরুদ্ধে হয়তো অনেক রাজনৈতিক বা আদর্শিক অভিযোগ থাকতে পারে, তার অনেক বক্তব্য ভুলভাল হতে পারে, কিন্তু রাজপথে কিভাবে মাঠ ধরে রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে আইনি ও রাজনৈতিকভাবে জবাব দিতে হয় এবং কিভাবে আমলাতন্ত্রকে তুড়ি মেরে সাধারণ মানুষের কাজ আদায় করতে হয়, গত কয়েকদিনে তিনি অন্য এমপিদের যেন হাতে কলমে সেই রাজনীতি শেখালেন। জামাতের অন্যান্য এমপিদেরও এখন বোঝা উচিত রাজনীতি কেবল নম্রতা ভদ্রতা দিয়ে চলে না। মাঝে মধ্যে সার্বভৌম অধিকার ও জনগণের আমানত রক্ষায় রাজপথে এমন ইস্পাত কঠিন স্ট্যান্ড নেওয়াটাই সময়ের দাবি। আমির হামজা দেখিয়ে দিলেন সংসদ সদস্য মানে কেবল সংসদে গিয়ে নীরব দর্শক হয়ে বসে থাকা নয়, বরং নিজ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের কাছে একজন দাপুটে ও অভিভাবক হিসেবে আত্মপ্রকাশ করা, যাতে তার নেতাকর্মীরা, যাতে তার জনগণ বোঝে তারা বিপদে পড়লে অবশ্যই তার পাশে তার এমপি থাকবেন, নেতা থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে আমির হামজার এই অপ্রতিরোধ্য ও আগ্রাসী রাজনৈতিক যাত্রা কি জামায়াতের ঐতিহ্যবাহী শান্ত রাজনীতিতে স্থায়ী পরিবর্তনের হাওয়া নিয়ে আসবে, নাকি প্রতিপক্ষের চক্রান্ত আর প্রশাসনিক মারপ্যাচে এই লড়াই আরও তীব্র আকার ধারণ করবে? আমলাকারীদের বিরুদ্ধে রাতেই মামলা, রাজপথের বুক চিতিয়ে প্রতিরোধ আর আমলাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার এই সাহস নিঃসন্দেহে আমির হামজাকে এক ভিন্ন ধাঁচের এবং চর্চিত জননেতায় পরিণত করেছে। রাজনীতির মাঠে কথা কম, কাজ বেশি, আর
ফাঁকা আওয়াজ নয়, তাৎক্ষণিক প্রতিরোধ, এটাই এখন নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আসলে রাজনীতিতে যখন নম্রতাকে দুর্বলতা ভাবা হয়, তখন আমির হামজা আর শাহজাহান চৌধুরীদের মতো নেতাদের আবির্ভাবই প্রতিপক্ষের ভুল ভেঙে দেয়। আমির হামজার এই নতুন রাজকীয় পলিটিক্যাল স্ট্যান্ডের খেলা কেবল শুরু, সামনে হয়তো আরো বড় চমক অপেক্ষা করছে। রাজনীতির খেলা ঘুরে গেছে, নতুন সমীকরণ এখন দৃশ্যপটে। স্পষ্ট যে আগামী ডিসেম্বরের মধ্যে রাজনীতিতে বড় কিছু ঘটবে। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অপরাজনীতি, এখানে ভারত একটা কঠিন ধরা খেয়েছে। কারণ ভারত চেয়েছিল যে শেখ হাসিনা ইস্যু নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছে, শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে, তারপরও এই অবস্থাতেই তারা বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মালাইজ করতে চায়, তারেক রহমানকে ভারতে নিতে চায়। কিন্তু এই জায়গায় যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ বলে দিলেন যে না, ভারতে যাওয়ার মতো অনুকূল পরিবেশ নাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে এটা পররাষ্ট্র মন্ত্রী বক্তব্যের চেয়ে ইম্পর্টেন্ট। কিভাবে এটাকে বুঝতে হবে? কারণ পররাষ্ট্রমন্ত্রী এট দি সেম টাইম পলিটিক্যাল ব্যক্তিত্ব, তিনি ইনফরমালি অনেক কিছু বলতে পারেন। বাট যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলবে, তখন এটা একটা ড্রাফটেড, একটা লিখিত এবং চূড়ান্ত বক্তব্য, একদম অফিসিয়াল বক্তব্য, ওইটা রেকর্ডেড বক্তব্য, একদম ফাইনাল ডিক্লারেশন। অতএব মন্ত্রীর ইনফরমাল বা বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সাথে আলাপের চাইতে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্রিফিং করে, মুখপাত্র যে বক্তব্য দেয়, এটার গুরুত্ব বেশি। এবং পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য বা মন্ত্রণালয়ের বক্তব্যই মুখপাত্র এটা দিয়ে থাকেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র ছিলেন, তাদের বক্তব্যে আমরা সবসময়, এই যে মুশফিকুল ফজল আনসারী প্রশ্ন করতেন আর আমরা তাদের উত্তর নিয়ে বিশ্লেষণ করতাম। হাসিনার আমলের কথা বলছি। তো দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় একদম ক্লিয়ার বলে দিয়েছে যে ভারত সফরে অনুকূল পরিবেশ নাই। 4টা শর্ত দিয়ে দিয়েছে যে এগুলো যদি ভারত করতে পারে তাহলে অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এই বাংলাদেশের যে এই চপেটা ঘাত, এটা মোদির একটা বড় পরাজয়। মোদির লুঙ্গি খুলে গেছে ইন দি সেন্স যে হাসিনা ইস্যু জিয়ে রেখে সম্পর্ক নর্মালাইজ করার যে চেষ্টা মোদির, এটা হচ্ছে এখন এই জায়গায় নাকে খত দিয়ে পরাজিত হয়েছে ভারত। এখন তারা নতুন সুর ধরেছে। এখন তারা বলছে যে রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তে নয়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভারতের নতুন অবস্থান, সেটা কি আদালত সিদ্ধান্ত নেবে। এটা কিভাবে? ভারতেরই যে কেউ রিট করবে ভারতের আদালতে যে শেখ হাসিনাকে তো ফেরত চায়, এখন শেখ হাসিনা ভারতে আছে, এটা ভারতের আইন অনুযায়ী আছে, আশ্রয় দিয়েছে ভারতের আইন অনুযায়ী, এখন ফেরত দেওয়া এটাও একটা আইনি বিষয়। অতএব আদালতটা বলেন ফেরত দেওয়া ঠিক হবে কি হবে না, তখন আদালত সিদ্ধান্ত দিবে। এটা হচ্ছে ভারত সরকারের একটা নতুন চালাকি, ফাজলামি। দর্শক, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তকে অবজ্ঞা করা শামিল এটা। আর দ্বিতীয় হচ্ছে এটা একটা এক্সকিউজ, নতুন একটা এক্সকিউজ। এতদিন যে এক্সকিউজ দেখিয়েছে যে আমরা খতিয়ে দেখছি, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে আবেদন বাংলাদেশের, এটা আমরা খতিয়ে দেখছি। এখন এই খতিয়ে দেখছি বলে এতদিন পার করেছে, কিন্তু এরকম বললে যে বাংলাদেশ ছাড় দেয় না, এরকম বললে যে সম্পর্ক স্বাভাবিক হবে না, এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর এখন বলবে যে ভাই আমাদের তো কিছু করার নাই, এখন আদালতের সিদ্ধান্ত মানতে তো আমরাও বাধ্য। প্রথম কথা হচ্ছে আদালত এটা অনেকদিন ঘুরাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আদালত এক পর্যায়ে বলবে যে না, হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। তখন ভারত বাংলাদেশকে বলতে পারবে যে এখানে তো আমাদের কিছু করার নাই, আদালতের নির্দেশ তো সবার উপরে। যেহেতু বাংলাদেশের আদালতের রেফারেন্স দিচ্ছে বাংলাদেশ সরকার যে বাংলাদেশে আদালতে তার ফাঁসি হয়েছে, তাকে ফেরত দেন, সাজাপ্রাপ্ত। তো ভারতও তাদের আদালতের রেফারেন্স দিয়ে বলবে যে আমাদের আদালত বলেছে যে দেওয়া যাবে না, এটা মানবাধিকারের প্রতি আমাদের মূল্যবোধের জায়গায়, নানান যুক্তি দিয়ে বলবে। তো দর্শক, এটা ভারতের একটা নতুন শয়তানি। এর মধ্যে আর একটা কৌশল আছে, এটা জনগণকে বুঝতে হবে। একদিকে শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরের মধ্যে আসবো, আরেকদিকে বাংলাদেশ যেভাবে ঘাড় বাঁকা করেছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক স্বাভাবিকই হবে না। সম্পর্ক স্বাভাবিক করা ভারতের জন্য জরুরি, কারণ ভারতের চারপাশে শুধু শত্রু আর শত্রু। বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত একটা জায়গা। এই জন্য বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক, এটা বাংলাদেশের জন্য যতটা না দরকার তার চেয়ে ভারতের দরকার। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।